একটু যদি আপনারা কমেন্ট বক্সে লেখেন যে আগামী ফেব্রুয়ারিতে 2026-এর ফেব্রুয়ারিতে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আপনারা নির্বাচন দেখেন কি না, ইয়েস অর নো, হ্যাঁ বা না লিখতে পারেন। সামনে আবার গণভোট আছে, হ্যাঁ না আলোচনা হচ্ছে, হ্যাঁ না ভোটের মতো একটু প্র্যাকটিস আপনারা করে নিতে পারেন। একই সঙ্গে নির্বাচন যদি হয় সেটা আদতেই কোনো নির্বাচন হবে কি না। নির্বাচন বলতে যা বোঝায় যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, দেশে বিদেশে গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন হবে কিনা সেটাও আপনারা হ্যাঁ বা না লিখতে পারেন। আমি অনেক দিন ধরেই বলছি, বারবার বলেছি যে বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক অগ্রগতির জন্যে, মুক্তির জন্যে দ্রুত বাংলাদেশে একটা নির্বাচন দরকার। কিন্তু আমি যখন বলি যে আমি নির্বাচন দেখি না, তার মানে এই না যে আমি নির্বাচন চাই না। আমি নির্বাচনের কথা বহুদিন ধরে বলছি, যত দ্রুত নির্বাচন হয় দেশের জন্য তত মঙ্গল। কিন্তু একই সঙ্গে আমি কথা বহুবার বলেছি যে আমি প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না। সরকারকে আমি নিরপেক্ষ মনে করি না। সরকারের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আছে বলে আমার কাছে মনে হয় না। যে সরকারের সঙ্গে প্রশাসনের সম্পর্ক খুব একটা নিবিড় না, সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন, মুখে তারা যাই বলুন না কেন আমরা দেখি। যে সরকার পুলিশকে তেমন কোনো গুরুত্ব দেয় না, কারণ প্রফেসর মোহাম্মদ ইউনূসই 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের দিন বলেছেন আমরাই অর্থাৎ রাজনৈতিক দলগুলো চলুন একটা নির্বাচন করে ফেলি, পুলিশ কেন দরকার হবে। সেই সরকার কীভাবে একটা ভালো নির্বাচন করবে, তারপরে যা কিছু দেখলাম সেটা তো আছেই। তো আমি যখন বলি এই কথাগুলো, অনেকে আমাকে নানাভাবে ট্রল করেন, গালাগালি করেন। নির্বাচনের কথা যখন বলি যে নির্বাচন দেখি না, অনেকে মনে করেন আমি নির্বাচন চাই না। ইদানিং এটি নিয়ে আমি হয়তো কালকে আরেকটা পর্বে কথা বলবার চেষ্টা করব। ইদানিং এই কথা কেউ বলবার চেষ্টা করছেন, আমার ঘনিষ্ঠজনরাও বলছেন। কিন্তু এখন দেখেন জুলাই সনদ নিয়ে অনেক রকমের কথা হচ্ছে। আমি কিন্তু জুন মাসে যখন প্রফেসর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে বৈঠক হয় লন্ডনে, তখনই বলেছিলাম, সেদিনই বলেছিলাম, আমার ভিডিওর টাইটেলই সম্ভবত আপনারা দেখতে পারেন, যে বিএনপি ট্র্যাপড। এবং তারেক রহমান, যাকে বাংলাদেশের মানুষ অনেকেই মনে করেন যে বাংলাদেশের রাজনীতির জন্য তিনি হচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তি, তিনি ভালনারেবল হয়ে গেছেন। কথাবার্তা আমি বলেছি, কারো ভাল লাগেনি, কেউ পছন্দ করেন না। কিন্তু আজকে কি প্রমাণিত হলো? আজকে প্রমাণিত হলো যে বিএনপি জুন মাসের পর থেকে একেবারে প্রতিটা কথায় সরকারের গুণগান করলো, সর্বাত্মক সহযোগিতা। আগে বলেছে, অনেক সমালোচনা করেছে, কারো কারো পদত্যাগ চেয়েছে, অনেক কিছু করেছে। সেই বিএনপি এরকম ঘুরে দাঁড়ালো, জুলাই সনদ পর্যন্ত স্বাক্ষর করলো। এবং আমি কিন্তু আপনাদের স্মরণ থাকবার কথা, এই কথা বলেছিলাম যে তারা যে পথে হাঁটছে তারা আসলে কম্প্রোমাইজ করতে 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 একটা জায়গায় গিয়ে নিঃশেষিত হয়ে যাবে। এবং সেই জায়গায় এসে বিএনপি আজকে দাঁড়িয়েছে। এখন তারা বলছেন নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক, গ্রহণযোগ্য নয়। এখন তারা বলছেন জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখন তারা বলছেন ঐকমত্য কমিশন ঐক্যের বদলে অনৈক্য করছে। কিন্তু এই কথাগুলো কি, আমি অন্যরা হয়তো আরও অনেকে বলেছেন, কিন্তু আমি কি, যারা আমার অনুষ্ঠান দেখেন, আমার শো তৃতীয় মাত্রা দেখেন, আমার ব্লগ যারা শোনেন, কিংবা আমার লেখা যারা পড়েন, আমি কি কথা বহুবার বলিনি? কিন্তু এটা তাদের তখন আর পছন্দ হয়নি। কারণ আজকে তারা এই কথা বলছেন। এখন জামায়াত ইসলামী বলছে দরকার হলে জাতীয় সংসদ নির্বাচন পরে হবে, আগে গণভোট করতে হবে। এনসিপি, জামাত তারা এখন গণভোট চাইছে, তারা জুলাই সনদকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ইতিবাচক মনে করছে। বিএনপি বলছে সেটা ঠিক নয়।
কে ঠিক বলছে কে ঠিক বলছে না আমি সেই বিতর্কে সেই আলোচনায় বা কারোর পক্ষ নিয়ে বলছি না, কিন্তু আমি বিতর্কের জায়গাগুলো দেখাবার চেষ্টা করছি। জামাত এখন বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে তার কয়েক দফা কর্মসূচি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছে, নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিচ্ছে। প্রফেসর ইউনূস এখন বলছেন নির্বাচনটা একটা বড় চ্যালেঞ্জ, যে কোনো সময় বড় আঘাত আসতে পারে। যে সরকারের লোকজন কয়েকদিন আগেও বলেছে এই নির্বাচন কোনো শক্তি, পৃথিবীর কোনো শক্তি পিছিয়ে দিতে পারবে না, সেই সরকারের প্রধানই মাত্র কয়েকদিন পরে এখন বলছেন যে কোনো সময় বড় আঘাত আসতে পারে। তার মানে কি, মানুষের মধ্যেও একটা ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মানুষকেও আতঙ্কগ্রস্ত করা হচ্ছে, এবং এই কথার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে যে সরকারও নিশ্চিত নয় তারা ঠিকঠাক মতো নির্বাচন করতে পারবে কিনা। প্রফেসর ইউনূস যখন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেন তার কয়েকদিন আগেই তিনি বলেছিলেন এখন তো নির্বাচন হলে ব্যালট বক্সের চিন্তাই হবে, পুলিশ এখনও তৈরি হয়নি। এখন কি পুলিশ তৈরি হয়েছে? নির্বাচন কমিশন যতই পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করুক না কেন, কোনো কিছু কি ঠিকঠাক হচ্ছে? আমি তো দেখি না। আমার কথা না হয় বাদই দিই, আসুন আমি জাস্ট আজকের পত্রিকার কয়েকটা শিরোনাম পড়ি এবং সেখান থেকে কয়েকটা লাইন বোঝাবার চেষ্টা করি এগুলো আসলে কি বার্তা বহন করে। স্মারকলিপি দিতে ইসির সামনে জামায়াত সহ 8 দল, তারা গণভোট চায়, নভেম্বরে তাদের গণভোট দাবি। আমি আগেই বলেছি বিএনপি সংবাদ সম্মেলন করেছে নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক তারা বলছে, এর বাইরে তারা কিছু বলতে পারছে না। আর এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ইতিমধ্যেই বলে দিয়েছেন বিএনপি বিয়েতে রাজিও হয়েছে, কাবিনও স্বাক্ষর করেছে, এখন সেখান থেকে বিএনপি আর সরতে পারবে না। পাটোয়ারি বলছেন আরও বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ দিয়ে, আর বিএনপির মৃত্যু হবে না দিয়ে। ওদিকে ওই যে যারা সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলেন এবং প্রভাবশালী তাদেরকেও তো বিএনপির ইতিমধ্যেই মৃত ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আমার অবস্থান, আমার বক্তব্য, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি যাদের সম্পর্কে বলেছি বা বলি বা ভবিষ্যতে বলবো, আমি র্যাশনালি যৌক্তিকভাবে একজন সাংবাদিক হিসেবে, একজন বিশ্লেষক হিসেবে যেভাবে বলা দরকার সেভাবে বলি। কারণ আমার কারোর প্রতি কোনো পক্ষপাত নেই, কারোর প্রতি অপ্রয়োজনীয় বিরোধিতা আমি করি না, আমার করবার দরকার পড়ে না, কারণ আমি একজন পেশাদার মানুষ। আসুন আরও শিরোনামের দিকে তাকাই। বিতর্ক জিয়ে রাখল জুলাই সনদ, দলগুলোর অনৈক্য। বাইনারি ভোট ফর এ কমপ্লেক্স চার্টার। সনদ বাস্তবায়নের সুপারিশ এক পেশে জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে মির্জা ফখরুল। দলগুলোর মধ্যে মতপার্থক্য সামনে এলো আরও তীব্রভাবে, আমরা তো জানি এটা হবে। এবং তারা এই রিপোর্টে বলা হচ্ছে যে বিএনপি মনে করে সনদ বাস্তবায়নের যেসব সুপারিশ আছে তাতে জাতি বিভক্ত হবে, কোনো ঐকমত্য হবে না। জামায়াত বলেছে কোনো দল যদি সংস্কার নিশ্চিত করতে চায় তাহলে কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে না। গণভোটে প্রদত্ত সংবিধান সংস্কার বিলের খসড়া দ্রুত প্রণয়ন এবং জনগণের কাছে উন্মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান এনসিপির। সনদ বাস্তবায়ন সুপারিশ নিয়ে এসব বক্তব্য। আরেকটি শিরোনামে আছে রাজনীতিতে নতুন করে বিভক্তি সৃষ্টির অভিযোগ কেন উঠছে। অন্তর্বর্তী সরকার ঐক্যমত্য কমিশন 2-3টি রাজনৈতিক দল বিলে একটি পক্ষ তৈরি করেছে, সন্দেহ প্রকাশ করেছে বিএনপির এতদিন লাগলো কেন? এত বড় একটা রাজনৈতিক দল, তারা কোটি কোটি তাদের সমর্থক দাবি করে, এতবার ক্ষমতায় ছিল, বিরোধী দলে ছিল, এই মুহূর্তে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারাই একমাত্র শক্তিশালী রাজনৈতিক দল, এতদিন লাগলো কেন? এই কথা তো আমি বহুবার বলবার চেষ্টা করেছি, অত্যন্ত প্রকাশ্যে, অত্যন্ত পরিষ্কারভাবে আমি এই কথা বলেছি। বুঝতে এতদিন সময় লাগলো কেন? অনেকে মনে করতে পারেন আমি বিএনপি নিয়ে এত কথা বলছি কেন। কারণ এই দলগুলোর রাজনীতির সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত, এই দলগুলোর রাজনীতির সঙ্গে আমাদের সন্তানদের ভবিষ্যৎ জড়িত। সেই কারণে তার জন্য একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেই সম্ভাবনার অপমৃত্যু তাদের জন্য হচ্ছে। তারা আস্তে আস্তে বিষ পান করতে করতে আত্মহত্যার পর্যায়ে নিয়ে গেছে, নিজেদেরকে নিয়ে যাচ্ছে। ঘুরে দাঁড়াতে পারে। সেই প্রসঙ্গে হয়তো আমি পরে আলোচনা করব, আজকে না পারলেও আরেকদিন আলোচনা করব।
সো ওই রিপোর্টই বলছে, যেটা কথা বলছেন, যে আর বিএনপি নতুন করে জটিলতা সৃষ্টির চেষ্টা করছে বলে জামায়াত অভিযোগ করছে। নির্বাচন সবচেয়ে খারাপ পরিস্থিতি, মোকাবেলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টা। আগে উল্লেখ করেছি, ছোটোখাটো নয়, বড় শক্তির কাছ থেকে আক্রমণ চলে আসতে পারে বলছেন কে প্রফেসর মোহাম্মদ ইউনূস। জানলাম আমরা কার মাধ্যমে? প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলমের মাধ্যমে। এদিকে প্রথমবারের মতো 3টে আন্তর্জাতিক গণমাধ্যমে রয়টার্স, এপি এবং যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্টকে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বা পতিত প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি ছাত্র জনতা হত্যাকাণ্ডে ক্ষমা চাননি, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা অন্যায্য, আত্মঘাতী বলছেন, আরও অনেক কথা শেখ হাসিনা বলেছেন। কিন্তু তার মূল কথা যেটা আমার কাছে, তার এই পুরো সাক্ষাৎকারের টেক যেটুকু আমি নিতে চাই, সেটা হচ্ছে ওনার মধ্যে কোনো অনুশোচনা নেই। উনি ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন, ওনার অর্ডারে কিছু হয়নি, মাঠ পর্যায়ে কিছু কিছু ঘটনা হয়তো ঘটেছে, তবে মৃত্যুগুলো দুঃখজনক, হত্যাকাণ্ডগুলো দুঃখজনক। এখানে সহিংস বিদ্রোহের কথা বলেছেন তিনি, এই অভ্যুত্থানকে। এবং শেখ হাসিনা যেটা বলবার চেষ্টা করছেন, তার দলকে বাদ দিয়ে নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্য হবে না, এবং তিনি তার নেতাকর্মীদের নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন। সেটা তো আমরা স্বাভাবিক জানি যে নির্বাচন না করতে পারলে নির্বাচনে যেন কেউ ভোটও না দিতে চায়, সেই আহ্বান তিনি জানিয়েছেন। শেখ হাসিনা একটা কথা বোঝা যায় যে এটা পরিষ্কার, হয়তো তিনি ডিলেমার মধ্যে আছেন যে তিনি এবং তার পরিবার আর রাজনীতির মধ্যে থাকবেন কিনা। তিনি বলেছেন আমরা না থাকলেও আওয়ামী লীগ তো থাকবে, তবে এই ডিলেমাটা আছে। কিন্তু আওয়ামী লীগের হালটা যে তিনি ছাড়তে চাইছেন না, বা এই যে রাজনৈতিক দলগুলো যে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বা এই ক্ষমতা অর্থবিত্তের জন্য দরকার, সেটা বোধহয় বাংলাদেশের রাজনীতিবিদরা খুব ভালো বোঝেন। সে কারণে তিনি এখান থেকে সম্মানের সঙ্গে তো তিনি যেতে পারতেন, যাননি, বরং অনেক হিউমিলেশনের মধ্য দিয়ে তাকে বিদায় নিতে পেরেছে। কিন্তু তারপরও বোধোদয়টা আর হচ্ছে না। এবং শেখ হাসিনা যেটা বলছেন সেটাও খুব আরেকটা কথা প্রণিধানযোগ্য, যে তিনি দেশে ফিরছেন না, তিনি দিল্লিতেই থাকবেন। তিনি কি প্রফেসর ইউনূসের আগে সময়ে দেশে ফিরছেন না? না। ইনক্লুসিভ ইলেকশন না হলে যে সরকারি ক্ষমতায় আসুক তিনি বাংলাদেশে ফিরবেন না। অর্থাৎ আওয়ামী লীগকে সহ নির্বাচন না হলে, সেটা যদি বিএনপি, জামাত বা অন্য কেউ ক্ষমতাও থাকে, তিনি বাংলাদেশে আসছেন না। এটা তার কথা পরিষ্কার। বোঝা যায় যে তিনি তার কনফিডেন্স লেভেলটা আসলে এখন শূন্যের কোঠায় গেছে, মুখে তিনি যত কথাই বলুন না কেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, তার দল এতদিন বলেছেন আওয়ামী লীগই একচেটিয়া, আওয়ামী লীগ ছাড়া কিচ্ছু নেই এই দেশে। তিনি এখন বিরোধী দলে যাওয়ার জন্য প্রস্তুত আছেন। তার কথাবার্তা যদি যারা পড়েছেন বা শুনেছেন, তারা দেখবেন যে তিনি এটাই বলছেন যে আওয়ামী লীগ সরকার গঠনও করতে পারে, বিরোধী দলও যেতে পারে। এরকম কথা শেখ হাসিনার মুখ থেকে আমরা আগে কোনো দিন শুনিনি, বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচনে শুনিনি। এই প্রথম। যদি বোধোদয়ের জায়গা কিছুটা থেকে থাকে তাহলে এইটুকু। যদিও সেই বিরোধী দল কি 30 সিটের, 25 সিটের, 10 সিটের, না 50 সিটের, না 149 সিটের, সেটা তিনি বলেননি, কিন্তু এটা তিনি বলেছেন। আসুন অন্য শিরোনামগুলোর দিকে যদি তাকাই, যে রাজনীতিতে নতুন করে বিভক্তি সৃষ্টির অভিযোগ কেন উঠছে। অন্তর্বর্তী সরকার ঐকমত্য কমিশন ও 2-3টি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ তৈরি করেছে বলে বিএনপি অভিযোগ করেছে। সেটা আমি আগে বলেছি। নির্বাচন না হলেও জুলাই সনদ পাশ করতে হবে। জামাতের কথা, আমি জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্যের কথা আগে উল্লেখ করেছি। তিনি বলছেন যে জাতীয় নির্বাচন কোনো কারণে পিছিয়ে গেলেও জুলাই সনদের বাস্তবায়ন যেন না পেছায়, সেজন্য আগে গণভোটের আয়োজনের উপর জোর দিয়েছে জামায়াত। নির্বাচন নিয়ে সংকট, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি, জামাত, এনসিপি ত্রিমুখী অবস্থানে, সুপারিশে কলম চালাতে পারেন প্রধান উপদেষ্টা কেউ কেউ বলছে।
সূত্র জানায় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যের নিরসন করতে শিগগিরই দলগুলোকে ডেকে পাঠানো হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে। সেখানে সবার সঙ্গে আরেক দফা আলোচনায় বসবেন তিনি। সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনার বাইরে যাবে রাজনৈতিক দলগুলো সেটি মনে করছে না সরকার। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি এই ঐক্য আর হবে না।